আমি বললাম রাজনীতিতে ভোটটা হয় সিম্বলের উপরে, কাজের উপরে। এবারে আপনারা অপেক্ষা করুন। বারাসাতের সংসদীয় এলাকায় 7টি বিধানসভা আগেও তৃণমূলের কংগ্রেসের দখলে ছিল, এবারেও তাই থাকবে। আমরা 7টি আসনেই জয় পাবো বলে দাবি করলেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বুধবার বিকেলে বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তথা বারাসাতের সাংসদ প্রার্থীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই 2026-এর বিধানসভার রণকৌশল কি হবে তা ব্যাখ্যা করা হয়। বৈঠকে ছিলেন রথীন ঘোষ, জেলা মহিলা সভানেত্রী মিনু দাস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠন পদাধিকারী ও প্রার্থীরা। কাকলি এদিন আরো বলেন, হেরে যাওয়ার ভয়ে যদি মনে করে যে এরকম ভাবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে তারা ভোটে আমাদেরকে পরাজিত করতে পারবে, তাহলে তারা অত্যন্ত ভুল করছে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই আমরা আমাদের অভিযোগ জানিয়েছি এবং পুলিশ তদন্ত করছে। আমি একটা কথা বলি যে এই সংসদীয় এলাকায় 7টা বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক ছিল। আগামী নির্বাচনের ফল বেরোলে দেখবেন যে আমরা কিন্তু 7টা বিধায়ক আবার ফিরিয়ে দেবো এবং আমরা 7টা বিধানসভায় জয়ী হব। এসব করে আমরা ভয় পাই না। হয় রাজনৈতিক প্রতীকের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিশ্রম তার উপরে। এলাকার মানুষ সর্বত্র বাংলা জুড়ে যে সহযোগিতা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পায়নি, সেগুলো কিন্তু রাজ্য সরকার তাদেরকে পৌঁছে দিয়েছে, এটা মানুষ জানে। আর তারপরে গায়ের জোরে তালিকা থেকে নাম বাদ দিয়ে, ভোটার বাদ দিয়ে যে ন্যাক্কারজনক এই যে আমাদের নির্বাচন কমিশন ভূমিকা নিচ্ছে, ভারতীয় জনতা পার্টির অঙ্গনী হলে মানুষ তো এটা ভালোভাবে নিচ্ছে। আমি বললাম রাজনীতিতে ভোটটা হয় সিম্বলের উপরে, কাজের উপরে। এবারে আপনারা অপেক্ষা করুন। না না, এই কথাগুলো তো আপনি অন্যরকম ভাবে বলছেন, আমরা কি করে বোঝাবো? যে রাজনীতিতে নিজের একজন অ্যাডাল্ট মানুষ নিজের স্বইচ্ছায় তিনি রাজনীতি করছেন, তাকে অন্যভাবে কে কি করবে? উনি কি আদালতের অনুমতি নিয়ে মন্দিরে গেলেন? আমি ঠিক জানি না, উনি যে এসছেন তাও জানি না, ওনার সঙ্গে তো আমার আলাপের পরিচয় নিয়ে জানি না উনি কি, আমি নতুন। উনি কি আদালতের, আপনি যখন জানেন মায়ের মন্দিরে গেছে, ভবতারিণী মায়ের কাছে আদালতের অনুমতি নিয়ে গেলেন না নিয়ে গেলেন? তাহলে এমনি সংসদীয় রীতিনীতিতে ভালো কথা বলে কোনো লাভ নেই। ওনার মনে হচ্ছে ওনাকে শিখিয়ে দিয়েছে ওপর থেকে যে এটা বললে ভালো হবে, তাই ওটা বলে গেছেন। আমার মনে হয় না যে এই কথাটা ঠিক। হচ্ছে কি, এটা যে কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বললো যে তুমি যা যা ব্রাঞ্চ করে হিয়ারিং করো, তাহলে ব্যাপারটা তো একই দাঁড়ায়। আগে যাদের নাম ওঠেনি, কোর্ট বরং তো অথেন্টিকেট করে দিল, এদের বলছে এখন ট্রাইব্যুনালে যেতে হবে। এখন কি হাই টাইম? কখন যাবে ট্রাইব্যুনাল? সম্ভব না। তার মানে কি এটা এরকম জায়গায় চলে যাবে যে যাদের নামটা ভোট দিতে পারবে না, যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোচ্ছে, যে কটা নাম থাকবে তারাই নির্বাচন। এখন কালকে কেসের একটা ডেট ছিল, বলেছিল যে প্রত্যেক দিন নাকি লিস্ট দেবে, সেটা নাকি বলে যান, নিজেতে জানি। আর ওরা বলেছিল যে আমরা ওইখানে দিচ্ছি সোমবারে, তারপরে আবার শুক্রবার দেবো। আলটিমেটলি যাতে নামটা না ওঠে 60 লক্ষ মানুষের হিয়ারিংও শেষ হবে না, নাম উঠবে না। আমরা ধরে নিই যে এই নিয়ে আমাদের লড়াই করবো। আমি তো অন্য দলের কথা বলতে পারবো না, আমি এটা বলতে পারি আইএসএফ একজনকে প্রার্থী করেছে। আর আমাদের এখানকার ফরওয়ার্ড ব্লকের যারা জেলা স্তরের নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্ব, তারা বলতে যেহেতু এই আসনে সবকিছু ঠিক হয়নি, আমরা প্রার্থী দেবো, প্রয়োজনে দেবো, আমরা দেবো, এই তো বলছি। সেটা তো ক্যান্ডিডেট বেরোবে, বুঝতে পারবে। একদিকে বলছে জোট হয়েছে, আর একদিকে বলছে জোটে এইসব আসনগুলো নাকি ছিল, ওনারা বলতে পারবেন। মানে আমি কি জোটের মিটিংয়ে ছিলাম? লড়াই টড়াই বুঝি না, আমরা মমতামাঝি দল করি। আমি এটার মধ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি নবগ্রাম বিধানসভায় জিতবে। এবং নির্বাচনী প্রচারে তো যত বড় অমিত শাহ নরেন্দ্র মোদী এসেছে, চাপের কি আছে? ভোট দেবে তো মানুষ, চাপটা কিসে? আপনি প্রশাসনিক স্তরে পরিবর্তন করছেন, যেটা আপনি ইলেকশন কমিশনকে দিয়ে করাচ্ছেন। আমাদের উপরে ব্যক্তিগত চাপ দেওয়ার তো কোনো কারণ নেই। আর আমরা মানুষের উপরে বিশ্বাস করি, মমতা ব্যানার্জি আছেন, কিশোর ব্যানার্জি আছে, আমরা ঠিক ওভারকাম করে